আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71 এর পক্ষ থেকে। আমি হারুন রশিদ। ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায় ভেক্টরের উপর আজকে ক্লাস নেওয়ার জন্য আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের ক্লাসটা নেব বিভিন্ন প্রকারের ভেক্টরের নিয়ে আলোচনা, যেখান থেকে আমরা শিখতে পারবো যে ভেক্টরের ক্লাসিফিকেশন এবং বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞাগুলো আমরা শিখতে পারবো। এবং এটা শেখা খুবই জরুরি আমাদের এই জন্য যেহেতু ভেক্টর অধ্যায়ে আমরা নানা রকমের ভেক্টর নিয়ে আলোচনা করব, সুতরাং সর্বপ্রকার ভেক্টরের বর্ণনাগুলো তোমাদের মাথায় থাকা দরকার। আর এগুলো আমাদের প্রতি মুহূর্তেই লাগে, সেজন্য আমাদের শিখতে হবে। আর চলো যাই, আজকে আমরা ভেক্টরের ক্লাসিফিকেশনগুলো শিখি। আমি বোর্ডে মাত্র 8টি ভেক্টরের নাম লিখেছি এবং এই ভেক্টরগুলো আমরা চিত্র সহ শিখব যে আসলে কাকে বলে। যেমন ধরো 1 নাম্বার আমি লিখেছি সম বা সমান ভেক্টর। এটা দিয়ে শুরু করছি আজকের ক্লাস। চলো যাই, আমরা শুরু করব হলো সম বা সমান ভেক্টর। এই সমান বা সম ভেক্টর কাকে বলে এটা জানা দরকার। আমরা সমান বা সম ভেক্টরের 4টি বৈশিষ্ট্যের কথা বলবো তোমাদের সামনে। 1 নাম্বার হলো এরা সমজাতীয় হতে হবে। আমি লিখে নিচ্ছি এরা কেমন হবে, সমজাতীয় হবে, সমজাতীয় ভেক্টর হবে। সমজাতীয় বলতে আমরা কি বুঝি? যেমন ধরো আমি 2টা ভেক্টর নিয়েছি, একটা হলো বল, একটা হলো বেগ। এরা কিন্তু কখনোই সমজাতীয় হলো না। সমজাতীয় বলতে 2টা ভেক্টরই বল হতে হবে অথবা 2টা ভেক্টরই বেগ হতে হবে, তাহলে তুমি বলতে পারবে যে এরা সমজাতীয়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো এরা সমমানের হতে হবে। 2 নাম্বারটা হতে হবে সমমানের, অর্থাৎ 2টি ভেক্টর তুমি নিয়েছো, 2টা ভেক্টরের মান এক সমান হতে হবে। যেহেতু আমরা জানি ভেক্টর রাশির মান এবং দিক দুটাই থাকে, সুতরাং আমরা এখন শুধু যদি মান নিয়ে কথা বলি তাহলে আমরা বলবো 2টা ভেক্টরের মান একই হতে হবে, অর্থাৎ সমান মানের 2টি ভেক্টর হতে হবে। এরপর 3 নাম্বার হলো দিক একই দিকে হবে। দিক একই দিকে, অর্থাৎ যে 2টি ভেক্টর তুমি নিচ্ছ সেই 2টা ভেক্টরের দিক একই দিকে হতে হবে। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো পরস্পর সমান্তরাল হতে হবে। পরস্পর সমান্তরাল হতে হবে। তাহলে এই 4টি বৈশিষ্ট্য যে সকল ভেক্টরের মধ্যে আমরা দেখতে পাবো, আমরা তাদেরকে বলবো সম বা সমান ভেক্টর। তাহলে আমরা যদি ছবিতে দেখি তাহলে কেমন হবে? চলো যাই, আমরা ছবিতে দেখি। ধরে নাও যে এই 2টা ভেক্টর তোমার, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর। এই 2টি ভেক্টর যদি ধরো 20 নিউটন বল এবং 20 নিউটন বল হয়, তাহলে তুমি এই 4টি বৈশিষ্ট্য মিলাই দিতে পারবে। 1 নাম্বার বৈশিষ্ট্য কি ছিল? 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল সমজাতীয়। দেখো 2টাই বল নিয়েছি আমি, 20 নিউটন আর 20 নিউটন, অর্থাৎ 2টাই বল নিয়েছি আমি। সমমানের, 2টেরই মান 20, অর্থাৎ 20 নিউটন আর 20 নিউটন। দিক একই দিকে মানে 2টারই একই দিকে ক্রিয়া করেছে, এই যে বাম দিক থেকে ডান দিকে ক্রিয়া করেছে, 2টাই একই দিকে। এবং পরস্পর সমান্তরাল, এই যে দেখো পরস্পর সমান্তরাল হয়েছে। তাহলে এই জাতীয় ভেক্টরগুলোকে আমরা বলবো সম বা সমান ভেক্টর। আজ থেকে আর ভুল হবে না। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর সমজাতীয় হতে হবে, 2 নম্বরটা হতে হবে সমমানের, 3 নম্বর হতে হবে একই দিকে এবং 4 নম্বর হতে হবে পরস্পর সমান্তরাল। নিম্নের কোনটি সম বা সমান ভেক্টরের বৈশিষ্ট্য নয় যদি দেওয়া হয়, তাহলে তোমাকে এই 4টি যদি তোমার মনে থাকে তাহলে অ্যান্সার করতে পারবে, আর যদি না মনে থাকে তাহলে অ্যান্সার করতে পারবে না। এজন্য এই 4টি বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই গেল আমাদের 1 নাম্বার হলো সম বা সমান ভেক্টর।
যাদের বৈশিষ্ট্য চারটি, এবং এই চারটি বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে। এবার চলো যাই আমরা 2 নাম্বারটা কি বলেছি একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার বলেছি বিপরীত বা ঋণ ভেক্টর। 2 নাম্বারটা বলেছি বিপরীত বা ঋণ ভেক্টর। এই ভেক্টরগুলো কাকে বলে বা কিভাবে আমরা চিনব সেটা একবার আমরা দেখে নিই। 1 নাম্বার আমরা বলছি এটাকেও সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। ওকে, এরপর 2 নাম্বার বলবো সমমানের হতে হবে, সমমানের হতে হবে। 3 নাম্বার বলছি বিপরীত দিক হতে হবে। 4 নাম্বার বলছি পরস্পর সমান্তরাল হতে হবে। তাহলে এর আগেরটা যখন আমরা বলেছিলাম যে সম বা সমান ভেক্টর, তখনও 4টি বৈশিষ্ট্যের কথা বলেছি। এখন এসে আমরা বিপরীত বা ঋণ ভেক্টরে এসে আবারও 4টি বৈশিষ্ট্যের কথা বলেছি। তুমি খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে এই 4টি আর 4টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে যেটা বিপরীত। তুমি দেখো সেটা মনে হয় 3 নাম্বার বৈশিষ্ট্য। দেখো 3 নাম্বার বৈশিষ্ট্যটি একদম বিপরীত। ওইটা ছিল একই দিকে আর এইটা হলো বিপরীত দিকে। তাহলে যদি আমরা ছবিতে দেখি তাহলে কেমন লাগবে আমাদের? দেখো এই দুটি ভেক্টর দেখো, আমি ধরলাম এ ভেক্টর উপরেরটা আর বি ভেক্টর হলো নিচেরটা। এ ভেক্টরের দিক হলো আমার বাম দিক থেকে ডান দিকে, এবং বি ভেক্টর দিক হবে ডান দিক থেকে বাম দিকে, এবং এদের সমজাতীয় বলতে আমরা বলছি এটা 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এবার বেগ নিয়েছি আমরা, এটাকেও আমরা 10 মিটার পার সেকেন্ড বেগ বলছি আমরা, তাহলে সমজাতীয় হয়ে গেল। 2 নাম্বার বলেছি সমমানের, অর্থাৎ দুটেরই মান হলো 10, সুতরাং সমমানের এরা। কিন্তু 3 নাম্বারে এসে আমরা বলছি এরা বিপরীত দিকে। বিপরীত দিকে বলতে আমরা কি বুঝাচ্ছি? একটা ডান দিকে আর একটা হলো বাম দিকে, এটা হলো বিপরীত দিকে। আর পরস্পর সমান্তরাল, ছবিতে দেখতে পাচ্ছ এরা পরস্পর সমান্তরাল ভাবে আছে। তাহলে তুমি কি বলতে পারো এরা বিপরীত বা ঋণ ভেক্টর? অবশ্যই বলতে পারো, অবশ্যই তুমি বলবা এরা হলো বিপরীত বা ঋণ ভেক্টর। তাহলে বিপরীত বা ঋণ ভেক্টরের যে 4টি বৈশিষ্ট্য আছে সেই 4টি বৈশিষ্ট্যের সঙ্গে তোমার পরিচয় থাকতে হবে। এরা সমজাতীয় হতে হবে, সমমানের হতে হবে, বিপরীত দিকে হতে হবে এবং পরস্পর সমান্তরাল হতে হবে। যদি এই 4টি বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা তাদেরকে বলবো হলো বিপরীত বা ঋণ ভেক্টর। আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো যাই আমরা 3 নাম্বারটা একটু দেখে নিই। আমাদের 3 নাম্বারটা হলো সমরেখ ভেক্টর। তাহলে 3 নাম্বারটা লিখে নেই, সমরেখ ভেক্টর। আমরা এটাকে বলছি যে একাধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর থাকে অথবা পরস্পরের মধ্যে সমান্তরাল ভাবে থাকে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সমরেখ ভেক্টর। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি হলো যে একটি সরলরেখার উপর যদি একাধিক ভেক্টর থাকে, যেমন ধরো এটা একটা ভেক্টর, নাম দিয়েছি পি ভেক্টর, এটা একটা ভেক্টর, নাম দিয়েছি তার কিউ ভেক্টর, এবং এটা একটা ভেক্টর, নাম দিয়েছি তার আর ভেক্টর। তাহলে একই সরলরেখার উপর তুমি 3টা ভেক্টরকে দেখতে পেয়েছ, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর এবং একটি আর ভেক্টর। যদি হয় তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি এবার পি ভেক্টর, কিউ ভেক্টর ও আর ভেক্টর হলো সমরেখ ভেক্টর। অর্থাৎ একাধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর থাকে তাহলে তুমি তাদেরকে বলতে পারো যে সমরেখ ভেক্টর। অথবা আমি আরেকটা কথা বলেছি, সেটা হলো যে একাধিক ভেক্টর যদি পরস্পরের সাথে সমান্তরালে থাকে। আচ্ছা ঠিক আছে, চলো যাই আমরা দেখে নিই। ধরে নিচ্ছি আমি এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর এবং এটা একটা সি ভেক্টর, এটা একটা সি ভেক্টর। তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়,
এবং এটা যদি সি ভেক্টর হয়, তাহলে তুমি আমাকে বলো যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পরের সাথে সমান্তরালে আছে কিনা। যদি তারা এই তিনটা ভেক্টর সমান্তরালে থাকে, তাহলে তুমি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরকে সমরেখ ভেক্টর বলতে পারো। তাহলে আমরা নিচে কি লিখব, যে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর হলো সমরেখ ভেক্টর। অনেক সোজা এগুলো ছিল, যে একই সরলরেখা বরাবর যদি একাধিক ভেক্টর থাকে অথবা ভেক্টরগুলো যদি পরস্পরের সাথে সমান্তরালে থাকে, তবে আমরা এই ভেক্টরগুলোকে বলছি সমরেখ ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি চিনে নাও, ছবিগুলো দেখে নাও, ছবিগুলো মাথায় রাখো, তাহলেই তুমি আর কখনোই ভুল করবে না। ওকে, চলো যাই আমাদের 4 নাম্বার ভেক্টর কি বলেছি আমরা। আমরা 4 নাম্বার ভেক্টর বলেছি সমতলীয় ভেক্টর। 4 নাম্বার বলেছি সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর নাম শুনলেই বোঝা যায় যে একই তলের ওপর যদি একাধিক ভেক্টর অবস্থান করে, তবে সেই সকল ভেক্টরকে বলা হয় সমতলীয় ভেক্টর। একই তলের ওপর হতে হবে। একই তলের ওপর যদি একাধিক ভেক্টর বা অনেকগুলো ভেক্টর যদি অবস্থান করে, তাহলে সেই সকল ভেক্টরগুলোকে আমরা বলছি সমরেখ ভেক্টর। যেমন ধরো, আমি একটি ঘন আকৃতির বস্তু আঁকাচ্ছি। এই যে আমার বস্তুটি এরকম যদি হয়, তাহলে তুমি বলো এই বস্তুটির তল কয়টি। অবশ্যই 6টি তল আছে। এই 6 তলের মধ্যে তুমি যে কোনো একটি তলকে বেছে নিতে পারো। হতে পারে উপরের তল, নিচের তল, ডান পাশের, বাম পাশের, যে কোনো একটি তল তুমি বেছে নিতে পারো। আমি ধরে নিচ্ছি যে আমরা উপরের তলটি বেছে নিচ্ছি। এই উপরের তলের ওপর যদি আমি তলের নাম দিচ্ছি এ, বি, সি এবং ডি, এই তলের ওপর যদি অনেকগুলো ভেক্টর থাকে, যেমন ধরো আমি একটা ভেক্টর আঁকালাম 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই 7টি ভেক্টর আমি একই তলের উপর নিয়েছি। সেই তলের নাম কি? এ, বি, সি, ডি তলের উপর নিয়েছি। একই তলের উপর যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে বা একাধিক ভেক্টর যদি অবস্থান করে, তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হয় সমতলীয় ভেক্টর। তাহলে এ বি সি তলের উপর ভেক্টরগুলোকে এ বি সি ডি তলের উপর অবস্থানরত ভেক্টরগুলোকে সমতলীয় ভেক্টর বলে। আমরা এই মানে ছবি থেকে বলেছি, এখানে যে এবিসিডি তলের উপর যে ভেক্টরগুলো থাকে, সেই ভেক্টরগুলোকে আমরা বলছি সমতলীয় ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টর আজ থেকে আর আমাদের চিনতে সমস্যা হবে না, যে একাধিক তলের উপর যখন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একাধিক ভেক্টর যদি থাকে, তাহলে আমরা সবগুলো ভেক্টরকে বলবো হলো ওই সমতলীয় ভেক্টর। ওকে, এবার চলো যাই স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরে যাবার আগে তোমাদের সাথে একটু কথা আছে আমার। সেই একটু কথাটা কি? সেই একটু কথাটা হলো, আমি ধরে নিচ্ছি একটি ভেক্টর আঁকাচ্ছি। এটা হলো আমার, ধরো এ ভেক্টর, এটা একটা এ ভেক্টর। এই এ ভেক্টরের 2টা বিন্দুর সঙ্গে তোমাদের পরিচয় করে দিতে চাই। এই এ ভেক্টরের 2টি বিন্দুর সঙ্গে পরিচয় করে দিতে চাই। সেই 2টা বিন্দু কি কি? যে বিন্দু থেকে ভেক্টরের যাত্রা শুরু হয়েছে, সেই বিন্দুর নাম হলো পাদবিন্দু। ওকে। আর যে বিন্দুতে আমরা এই ছবিতে শেষ করেছি, যদিও এই ভেক্টরের তীর চিহ্ন মানে হলো শেষ হয়নি, চলতেই আছে, বাট ছবিতে যেখানে শেষ আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু, এটার নাম হলো শীর্ষবিন্দু। এই পাদবিন্দু আর এই শীর্ষবিন্দু নিয়ে হয় একটি ভেক্টর। তাহলে আমি যদি এখন তোমাকে স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টর নিয়ে কথা বলি, তাহলে এবার তুমি বুঝতে পারবে। তাহলে তার আগে তুমি
পাদবিন্দু আর শীর্ষবিন্দুটা দেখেছো কিনা একটু দেখো। আমরা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছি সেই বিন্দুর নাম দিয়েছি পাদবিন্দু, আর যে বিন্দুতে তীর চিহ্ন দেওয়া আছে সেই বিন্দুটা অর্থাৎ শীর্ষবিন্দুর কথা বলছি। তাহলে এই দুটো বিন্দু নিয়ে আবার আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরে আমাকে বলেছিল স্বাধীন ভেক্টর কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা শিখব কি? এবার আমরা শিখব হলো স্বাধীন ভেক্টর কাকে বলে। চলো যাই আমরা স্বাধীন ভেক্টর নিয়ে আলোচনা শুরু করি। স্বাধীন ভেক্টর হলো 5 নাম্বার স্বাধীন ভেক্টর। ওকে, আচ্ছা, স্বাধীন ভেক্টর বলতে আমি বোঝাচ্ছি যে ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট নয়, যে ভেক্টরের পাদবিন্দুটি নির্দিষ্ট নয় আমরা সেই ভেক্টরের নাম বলছি হলো স্বাধীন ভেক্টর। এখন দেখো, আমি যদি তোমাকে বলি এই হোয়াইট বোর্ডের ওপর তুমি একটি ভেক্টর আঁকিয়ে দেখাও, তাহলে তুমি আমাকে বলবা স্যার এই যে আমার ভেক্টর এইটা। আরেকজনকে বলেছি, এবার সে বলছে স্যার এইটা হলো আমার ভেক্টর। আরেকজনকে বলেছি, সে বলেছে এইটা হলো আমার ভেক্টর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলতে চাই এই যে 3 জন মানুষ 3টা ভেক্টর তৈরি করেছে সেটার পাদবিন্দু নির্দিষ্ট ছিল না, তাই যেখানে মন চেয়েছে সেখান থেকেই একটি ভেক্টর তৈরি করে আমাকে দিয়েছে এবং সেটা ভেক্টর হিসেবে আমি মেনে নিতে বাধ্য হয়েছি। কারণ এই 3টা ভেক্টর আঁকানোর সময় আমি তাদেরকে পাদবিন্দু নির্দিষ্ট করে বলি নাই, এজন্য তারা যেখানে মন চায় সেখানেই ভেক্টর তৈরি করতে পেরেছে। এই জন্য আমরা এই ধরনের ভেক্টরগুলোকে বলবো স্বাধীন ভেক্টর। অর্থাৎ আমি বলতে চাই যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় তাকে বলা হয় স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, তাহলে পাদবিন্দু নির্দিষ্ট নয় তাকে আমরা স্বাধীন ভেক্টর বলে। তাহলে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। অর্থাৎ মন যেখানে চাই তুমি সেখানেই একটা ভেক্টর তৈরি করতে পারো, অর্থাৎ এটাকে আমরা বলছি স্বাধীন ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট নয় তাকে বলা হয় স্বাধীন ভেক্টর। এরপর চলো যাই আমরা সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে এটা একটু দেখে আসি। সীমাবদ্ধ ভেক্টর, তাহলে এইটার অর্থাৎ স্বাধীন ভেক্টরের বিপরীত কোনো কিছু বললে তার নাম হবে সীমাবদ্ধ ভেক্টর। এটা হলো 6 নাম্বার আমাদের সীমাবদ্ধ ভেক্টর। এবার আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি আমাকে একটি ভেক্টর তৈরি করে দাও যার পাদবিন্দুটা হলো এ বিন্দুতে। এবার যদি আমি বলি যে এ বিন্দুতে একটি ভেক্টর রাশি তৈরি করো, তাহলে তুমি আর কোথাও যেতে পারো না। তুমি এবার আমাকে এইভাবে বলতে পারো না এটা একটা ভেক্টর তৈরি করে দিয়েছি, আমি এটা মেনে নিতে পারবো না, বিকজ আমি তোমাকে এ বিন্দুতে ভেক্টর তৈরি করতে বলেছিলাম কিন্তু তুমি অন্য একটা জায়গায় ভেক্টর তৈরি করে দিয়েছো, তাই আমি এটা তোমার মানতে পারিনি। আবার যদি বলে কেউ যে এইটা একটা ভেক্টর, এবারও আমি মানতে পারিনি, বিকজ তুমি এ বিন্দুতে ভেক্টর তৈরি করতে পারোনি। আর যদি 3 নাম্বার মানুষটি আমাকে এইটা ভেক্টর তৈরি করে দেয়, তাহলে এটা মানতে বাধ্য আমি, কারণ এই বিন্দুতেই একটি ভেক্টর রাশি তৈরি করেছে। যদি আরেকজনকে বলি, তাহলে সে যদি আমাকে এইটা বলে, তাহলে এটাকেও মেনে নিতে বাধ্য আমি, কারণ এই বিন্দুতে ভেক্টর তৈরি করেছে। তাহলে এটাকেও মানতে বাধ্য আমি, কারণ এটাও এই বিন্দুতে ভেক্টর। তার মানে এই যে 3 জন, এই যে আমার এ ভেক্টর, এই যে আমার বি ভেক্টর, এই যে আমার সি ভেক্টর, এই ভেক্টরগুলোর পাদবিন্দু একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করছে, সেটা হলো এ বিন্দু। এ বিন্দুতে আমার পাদবিন্দু নির্দিষ্ট, সেজন্য এটাকে আমরা বলছি সীমাবদ্ধ ভেক্টর। অর্থাৎ আমরা বলতে চাই যে ভেক্টরের পাদবিন্দু স্থির বা নির্দিষ্ট, যে ভেক্টর এর পাদবিন্দু স্থির বা নির্দিষ্ট তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলে।
তাহলে যে ভেক্টরের পাদবিন্দুটি স্থির বা নির্দিষ্ট, আমরা সেই ভেক্টরের নাম বলছি হলো সীমাবদ্ধ ভেক্টর। অন্য কোনো জায়গায় কোনোভাবেই যদি কেউ ভেক্টর তৈরি করে তাহলে তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলতে পারি না। আমরা কখন পারবো? যখন তার পাদবিন্দুটা নির্দিষ্ট কোনো একটা বিন্দুতে থাকবে, তখন আমরা তাকে বিন্দু নির্দিষ্ট থাকলে তখন আমরা তাকে সীমাবদ্ধ ভেক্টর বলতে পারবো, এছাড়া বলতে পারবো না। তাহলে আমি আশা করি যে স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। স্বাধীন ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট নয়, আর সীমাবদ্ধ ভেক্টরের পাদবিন্দুটা নির্দিষ্ট। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে স্বাধীন ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর ক্লিয়ার হয়েছে মাথায়? সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই এবার আমরা সদৃশ ভেক্টর দেখে আসি এটা কেমন। আমরা সদৃশ ভেক্টর যদি বলি তাহলে এটা 7 নাম্বার বলবো, সদৃশ ভেক্টর। ওকে, এই ভেক্টরের আজব চরিত্র আছে। সেই চরিত্রগুলো কেমন একটু দেখে আসি, চলো যাই। সমজাতীয় হতে হবে। ওকে ফাইন, সমজাতীয় তার মানে আগেই বুঝেছি আমরা, হয় এরা বল হবে, অথবা ওরা দুটাই হবে হলো বেগ, অথবা দুটাই হবে ওজন, অথবা দুটাই হবে ত্বরণ, অথবা দুটাই হবে, মানে এরকম আর কি। যতগুলো ভেক্টর রাশি আছে সবগুলো যে কোনো একটা হলেই হলো, যে কোনো। আচ্ছা, সমজাতীয় হতে হবে। এরপরে অসম মানের হতে হবে, অসম মানের হতে হবে। ওকে, তার মানে দুটা ভেক্টরের মান এক হওয়া যাবে না। এরপর হতে হবে হলো একই দিকে। 3 নম্বর হলো একই দিকে ক্রিয়া করতে হবে, একই দিকে হতে হবে, একই দিকে হতে হবে। তাহলে চলো যাই আমরা একটু ছবিতে দেখি, তাহলে আরো পরিষ্কার হবে। এই যে হলো আমার একটা ভেক্টর, এর মান ধরো 20 নিউটন। এটা একটা ভেক্টর, এর মান ধরো হলো 12 নিউটন। তাহলে এবার বলো এরা সমজাতীয় হয়েছে কিনা। 1 নাম্বার সমজাতীয়, দুটাই বল, অথবা দুটাই বেগ, অথবা দুটাই ওজন, যে কোনো কিছু একটা হলেই হবে, তাহলে সমজাতীয় হয়েছে। এরপর আমরা বলছি অসম মানের। আমি দেখতেই পাচ্ছি একটার মান হলো 20 নিউটন, আরেকটার মান হলো 12 নিউটন। তাহলে অসম মানের, এটা অবশ্যই অসম মানের, সেই জন্য 2 নাম্বারটা হয়েছে। এবং একই দিকে হতে হবে, এবং দেখো তুমি দিকটা একই দিকে হয়েছে। তাহলে এই জাতীয় ভেক্টরগুলোকে আমরা বলবো সদৃশ ভেক্টর। সমজাতীয়, অসম মানের, কিন্তু দিক হতে হবে একই দিকে। তাহলে এই 3টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর যদি হয় তাহলে পরেরটা আছে দেখো বিসদৃশ ভেক্টর, ঠিক তার উল্টাটা হবে। চলো যাই, বিসদৃশ কেমন হবে একটু দেখে নিই। ওকে, বিসদৃশ মানে হলো 8 নাম্বার, বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টরটা কাকে বলে বা কেমন হবে? নাম্বার 1, এরা সমজাতীয় হবে, সমজাতীয় হতে হবে। আচ্ছা, 2 নাম্বার কেমন হতে হবে? অসম মানের হতে হবে, অসম মানের হতে হবে মানের। 3 নাম্বার হলো বিপরীত দিকে হতে হবে, বিপরীত দিকে হতে হবে। ওকে, দেখি এবার আমরা এইরকম দুটা ভেক্টর আঁকাইতে পারি কিনা। পারবো না কেন? অবশ্যই পারবো। যে আমার পেছন, আমার এই যে দেখো আমি তৈরি করে ফেলেছি। একটা হলো আমার 20 মিটার পার সেকেন্ড বেগের, আরেকটা হলো আমার 10 মিটার পার সেকেন্ড বেগের। দুটাই বেগ নিয়েছি, তার মানে কি দুটাই একই জাতীয়। গেল 1 নাম্বার। 2 নাম্বার অসম মানের। মান দেখো, একটা হলো 20, একটা হলো 10, দুইটা অসম মানের। এবং 3 নাম্বারটা হলো বিপরীত দিকে ক্রিয়া করেছে। দেখো, একটা হলো ডান দিকে, একটা হলো বাম দিকে। তাহলে এইরকম যদি আমরা ভেক্টরগুলোকে খুঁজে পাই তাহলে আমরা এদেরকে বলবো হলো বিসদৃশ ভেক্টর।
এবং এই ভেক্টরগুলোর পরে আজকে মাত্র আমি 8টি আলোচনা করলাম, এরপরে যে ভেক্টরগুলো আছে সেগুলো এত বেশি জরুরি যে তুমি চিন্তাও করতে পারো না। তার মধ্যে একটা হলো ধরো অবস্থান ভেক্টর, তারপরে ধরো এরা আবার আরেকটা নাম আছে ব্যাসার্ধ ভেক্টর, তারপরে ধরো একক ভেক্টর, তারপরে ধরো তোমার আয়তাকার একক ভেক্টর। এগুলো খুব বেশি জরুরি তোমাদের জন্য। এবং আমরা যখন ধরো ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিকের সূত্র এগুলো আমরা করতে থাকবো, তখন এই অবস্থান ভেক্টর, আয়তাকার একক ভেক্টর, তারপরে হলো একক ভেক্টর, তারপরে নাল বা শূন্য ভেক্টর, এগুলো আমাদের খুব বেশি দরকার লাগবে। এই জন্য নেক্সট ক্লাস যেন কোনো ক্রমে মিস না যায়, এই জন্য স্কুল 71 চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনে ক্লিক করে রাখো, যেন প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।